নমস্কার, মায়া টিভি এবং গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমরা এখন সরাসরি লাইভে আছি। মায়া টিভি এবং গ্লোব টিভির ওপারে যারা বসে আছেন, যারা ভাবছেন নিজে কীভাবে সুস্থ রাখবেন, তারা আপনাদের সরাসরি ফোন করতে পারেন। দেখা যাক আপনাদের সমস্যার কিছুটা সমাধান আমরা করতে পারি কিনা। আজকে আমাদের সাথে আছেন আয়ুর্বেদিক ডক্টর এস কে সেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এখন তো শীত পড়ে গেছে, তো শীতে প্রচুর মানুষের প্রচুর ব্যথা, ব্যথা বেদনা শুরু হয়েছে, তো এই ব্যথা বেদনা থেকে আমরা আয়ুর্বেদিক কি ট্রিটমেন্ট পেতে পারি স্যার? বিষয় হলো, আমাদের একমাত্রই ভারতবর্ষই আছে সারা পৃথিবীর মধ্যে যে একটা দেশ যেখানে 6টা ঋতু দেখা যায়। বাকি পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এই 6টা ঋতু হয় না। তো সুতরাং এই 6 ঋতুতে 6 রকমের ওয়েদার, আবহাওয়া, আর তাইতে মানুষের শারীরিক কষ্ট, অসুখ বিসুখ সবটা কিন্তু ডিপেন্ড করে এই 6টা ঋতুর ওপরে। যেমন এই সময় লোকের ধারণা ঠান্ডা পড়েছে, প্রচুর সর্দি কাশি হবে। সবার কি সর্দি কাশি হচ্ছে? না স্যার, হচ্ছে না। কারণ সর্দি কাশি তারাই ভুগবে যাদের শরীরের ভিটামিন B12 কম আছে। এবারে বয়স্ক মানুষরা ভাবছে এই ঠান্ডা পড়লো, এইবার বোধহয় ব্যথা যন্ত্রণায় মরে যাবো, থাকতে পারবো না। এগুলো ধারণা হচ্ছে আপনাদের। আচ্ছা, সবাই কি ব্যথা যন্ত্রণায় ভুগছে? শীতকাল মানে তারা ভাবতে শুরু করেছে যে আমাদের ব্যথা বেদনাটা এবার বাড়তে শুরু করবে। কারণ ওই একটাই, যেমন ঠান্ডা লাগা সর্দি কাশির ক্ষেত্রে বললাম যে ভিটামিন, ল্যাক অফ ভিটামিনস, এখানের ক্ষেত্রেও তাই, ল্যাক অফ ভিটামিনস, ভিটামিন D3 সেটা যদি আপনার শরীরে নর্মাল হয় না খুব একটা সবার, কিন্তু তবুও কাছাকাছি 30-25 এইটুকু হলেও কিন্তু সে ভালো থাকবে। তো এই ভিটামিনের উপর ডিপেন্ড করে একটা মানুষ সে প্রতিটা ঋতুতে নিজেকে সুস্থ রাখতে পারবে কিনা। এই জায়গাগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের অসুখে পড়তে হয়। নাহলে সবসময় যে শীতকাল আসছে বলে আমাদের প্রস্তুতি নিতে হবে, এইবার আমরা রোগ আসছে না। শীতকাল মানে এনজয়ফুল একটা টাইম। এই সময় মানুষ পিকনিকে যায়। তাহলে যদি সত্যি জ্বর সর্দি কাশি লেগে থাকতো, ব্যথা যন্ত্রণা লেগেই থাকতো, তাহলে এতগুলো পিকনিকের গাড়ি দেখতে পেতেন সকালবেলা আপনারা। এবং আপ টু জানুয়ারি সারা মাসটা দেখবেন, শুধু যে 1 জানুয়ারি হয়ে গেছে বলেই যে পিকনিক শেষ হয়ে গেল না, এই জানুয়ারি মাসটাই তারা পিকনিক চলবে। তাহলে এই যে জায়গাটা, যে মানুষগুলো নিজেকে ভালো রাখছে কি, তারা নিজেদের প্রতি, নিজেদের শরীরের প্রতি কতটা কনসিয়াস, এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে। যাই হোক, যারা আজকে দর্শকবৃন্দ আছেন বেশিরভাগই পুরনো, নতুন প্রতিদিনই আসেন। তবে হ্যাঁ, 3টি চ্যানেল মিলে একসঙ্গে আমরা দেখছি। SD চ্যানেলও আছে, সঙ্গে আছে গ্লোব টিভি এবং সঙ্গে মায়া টিভি। এই 3টে চ্যানেলের দর্শক এক সময় একসঙ্গে আমরা আসি কেন? যে সমস্ত দর্শকের সাথে আমরা কথা বলতে পারি। তবে আজকে সরাসরি কথা মানে আপনাদের হেল্পলাইনে কথা হবে, ওখানে নাম্বার দেওয়া আছে। আর ব্যথা যন্ত্রণা নিয়ে ম্যাডাম যেহেতু বক্তব্য তুললেন, এই বক্তব্যটা অবশ্যই প্রাধান্য দিতে হয় এই জন্যই যে ব্যথা যন্ত্রণা কিন্তু সত্যিই সুস্থ মানুষগুলোর একটু হয়। কখন? সকালের দিকে যদি সত্যিই খুব ঠান্ডা, রোদ্দুর বেরোয়নি সকাল 9টা অবধি, কুয়াশাচ্ছন্ন তখন দেখবেন সেদিন আপনার স্নান করতে ইচ্ছা করছে না, শরীরটা ম্যাচ করছে, কোমরটা যেন কম্বল থেকে উঠতে আমাদের লেট হচ্ছে, ঘুম থেকে উঠতে। ঠিক। কেন? কারণ আমরা একটু আলসে মানুষ, একটু আলসেমি ভালোবাসে। ওই যে বললাম, মানুষ যত দিন যাচ্ছে তত বেশি আলসেমি হয়ে যাচ্ছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো, আবার উঠে আবার এই কাজ যে বেরোনো, এই যে ব্যাপার, কোমরটা যেন আজকে ব্যথা করছে, হয় এগুলো কেন? ডিপেন্ড অন ওয়েদার। আমরা এই ওয়েদারের সঙ্গে তারতম্য ঘটাতে দেখি, যখনই ফ্র্যাকশন ঘটে তখনই সেটা ব্যথা যন্ত্রণা হয়। ছোট্ট একটি উদাহরণ দিই। একটি কাঁচের গ্লাস একদম ঠান্ডা জলে ধুয়ে তার মধ্যে গরম দুধ ঢালুন, দেখবেন গ্লাসটা কেটে গেছে। কেন? কারণ গ্লাসের টেম্পারেচার একরকম, দুধের টেম্পারেচার আর একরকম। দুটো টেম্পারেচার এক জায়গায় হতে পারলো না, ফলে ক্ল্যাশ হলো, তার ফলে গ্লাসটা কিন্তু ক্র্যাক হয়ে যাবে। আপনাদের অনেকের হয়েওছে। ঠিক তেমনই আমরা লেপের ভেতরে ছিলাম, মানে শরীরটা গরম, ভেতরে হাড়গুলো গরম, তাই তো? এবার লেপ ছেড়ে বেরিয়ে আসার সাথে সাথেই ব্যথা যন্ত্রণাগুলো হতে শুরু করে। কেন? কারণ বাইরের টেম্পারেচারের সঙ্গে আমাদের শরীরের ভেতরের টেম্পারেচারের ক্ল্যাশ হচ্ছে। সো বোঝাতে পারছি আপনাদের যে কেন এত টান ধরা, এত বাতের ব্যথা, শীত টান ধরছে,
পায়ের গোড়ালি থেকে একদম কোমর অব্দি যেন একটা নার্ভ টেনে ধরছে, পারছি না হাঁটতে, যতক্ষণ একটু গরম কিছু দিচ্ছি। এখন যেমন বাতের ব্যথাটা শোনাই যায়, আগে যেমন শোনা যেত না জিনিসটা, যে অ্যাঙ্কোলাইসিস স্পন্ডালাইসিস জিনিসটা বা বাতের যে কোনো ব্যথা আগে যেরকম শোনা যেতই না, এখন তো শোনাই যায় ঘরে ঘরে জিনিসটা হয়ে গেছে। ঠিক তাই, কারণ আগেকার দিনে আমরা শুধুমাত্র সায়াটিকা জানতাম। সায়াটিকা মিন্স বাত। সায়াটিকা আমাদের শরীরের একটা সব থেকে দীর্ঘ নার্ভের নাম হচ্ছে সায়াটিকা। আর এই নার্ভটাই যখন টান পড়ে তখনই কিন্তু আপনার হাঁটা চলা ডিসব্যালেন্স হতে শুরু করে। সেই বাতের ব্যথা আমাদের ঠাকুমা, মাসিমা, দিদাদের আমলে তখন শুধু বলতো, বাবা একটা বাতের তেল এনে দিস। ওই বাতের তেল মানেই যন্ত্রণা নিবারক, একটু গরম করে লাগালেই একটু উপশম হয়। আর এখন সেই বাতটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, যেমন 4টি আর্থারাইটিস, স্পন্ডলাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস অ্যান্ড জয়েন্ট পেন, তার সঙ্গে মাসেল পেন ইত্যাদি, এগুলো অনেক কিছুই আছে। এখন সেটা বয়স্ক মানুষদের না, বাচ্চাদেরও ধরা পড়ছে, যেমন 20-22 বছরের বাচ্চাদের, তাদেরও তো ধরা পড়ছে জিনিসটা। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যে আর্থারাইটিসটা হয়, যেটাকে জুভেনাইল আর্থারাইটিস বলি আমরা, এই জুভেনাইল আর্থারাইটিস ছোট বয়স থেকে হবে, হাত পা বিকলাঙ্গদের মতো বেঁকে যেতে থাকবে। যদি ঠিক সময় বাবা মা ধরতে না পারে, সঠিক চিকিৎসা না করায়, বাচ্চাটি কিন্তু আগামী দিনে সত্যিই বিকলাঙ্গ হয়ে যাবে, হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে। তো এগুলোকে সারানো যায়, কারণ এই জুভেনাইল আর্থারাইটিস, পলিআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড অস্টিওআর্থারাইটিস, তো সবকটাই কিন্তু জয়েন্টের পেন নয়, মাসেল পেন আছে, নিউরো পেন আছে। তো মাসেল পেন, নিউরো পেন মানে আপনাকে ওষুধ দিয়েও কমাতে পারা যাবে না, ছটপট করবেন, কারণ সেই জায়গায় আরও কিছু ট্রিটমেন্টের দরকার হয় এবং সঙ্গে পঞ্চকর্মা থেরাপির দরকার হয়, যেটা আমাদের এখানে চলছে। তো এই পঞ্চকর্মা আমাদের এই ব্যথা যন্ত্রণা রোগীদের জন্য ভীষণভাবে লাভদায়ক এবং তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা দীর্ঘ বছর ধরে এই আর্থারাইটিসে ভুগে আসছেন, রিউমাটয়েড অর অস্টিও, অথবা ক্রনিক স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস অর সার্ভাইকাল। এবারে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হওয়া মানেই আপনার হাঁটার ডিসব্যালেন্স এসে যাবে। কেন? মাঝের মধ্যেই দেখবেন যে রাস্তাটা ভূমিকম্পের মতো নড়ে গেল একটু হাঁটতে হাঁটতে। যাদের ঘাড়ে ব্যথা আছে তাদের দেখবেন জীবনে এটা ঘটছে। আপনারা ভাববেন কি ভূমিকম্প হয়ে গেল, জমিটা নড়ে গেল? না, আপনার ওটা আরেকটা অসুখ, যেটা সার্ভাইকাল স্পন্ডলাইটিস থেকে তৈরি হয়, ভার্টিগো। ভার্টিগো হওয়া মানে আপনার ডিসব্যালেন্স হয়ে যাবে হাঁটা চলায়। কেন? কারণ ঘাড় থেকেই তো সমস্ত নার্ভগুলো স্পাইনাল কর্ডে নেমেছে। মাঝের মধ্যে দেখবেন মাথা ঘুরে যাচ্ছে, মাঝের মধ্যেই দেখবেন মনে হয় আমি হাঁটতে পারছি না, বসে পড়ি। এই যে ব্যাপারগুলো আপনাদের ঘটতে থাকে, এই জায়গাগুলো কিন্তু আমরা খেয়াল করি না। আমরা ডাক্তারকে গিয়ে সঠিকভাবে বোঝাতে পারি না অ্যাকচুয়াল হোয়াট হ্যাপেনিং ইন মাই বডি। মানুষরা রোবটের মতন হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো যদি বোঝাতে না পারি, আমরা ডক্টরকে এক্সপ্লানেশন না করতে পারি যে অ্যাকচুয়ালি কি ঘটছে, কি ধরনের সমস্যাটা হচ্ছে, সেইটা যদি না বলতে পারি তাহলে কিন্তু তার সঠিক চিকিৎসা হলো না। তবে ছোট্ট একটু জায়গা বলে রাখি, যারা ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন, আপনারা দেখবেন দীর্ঘ বছর ধরে ডাক্তার দেখেও কমাতে পারেননি, আমি রাইট? তাহলে সেই জায়গাটা আমি একটু ঘরোয়া জিনিস বলি। আপনার বাড়িতে বিছানার চাদর আছে, তাকে রোল করুন। রোল করে নিয়ে অন্তত 6 ইঞ্চ ডায়ামিটার দুপাশ দিয়ে বেঁধে দিন অথবা গার্ডার দিয়ে দিন, যেন লুজ না হয়ে যায়। ওটা আপনি ঘাড়ে এখানে দিয়ে ঘুমাতে থাকুন, মিনিমাম 5 থেকে 7 দিন ঘুমান। আপনি দেখবেন আপনার ঘাড়ের সমস্যা যেটা ছিল, যার জন্য এত সমস্যা, চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া, মাথা ঘুরে যাওয়া, সেগুলো দেখবেন সব আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনাকে কোনো ওষুধ দিলাম না, কিন্তু এরকম অনেক কিছু ব্যাপার আছে। কেন আমরা জিনিসগুলো সবসময় কমপ্লেক্সভাবে ভাবতে শুরু করি না? কঠিন ব্যাপার, ঘাড়ের স্পন্ডলাইটিস মানে আরে বাবা আমাকে ওষুধ খেয়েই কমাতে হবে, ওষুধ খেতে হবে, নেক গার্ড নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। না, এত কিছু করতে হবে না। সিম্পল আপনাকে বললাম যে বিছানার একটা চাদরকে রোল করে নিন আর ঘাড়ে দিয়ে ঘুমোতে থাকুন। আর যদি আমাদের গ্রিন বামটা থাকে একটু ঘাড়ে লাগিয়ে নেবেন। আপনি সকালে উঠে থেকে দেখবেন যে শরীরের ম্যাচে ব্যাপার আর মাথা ঘুরে যাওয়া, ঘাড়টা সোজা হচ্ছে না, কড়কড় করছে, আওয়াজ হচ্ছে, সেগুলো দেখবেন আস্তে আস্তে কমছে। কারণ ঘাড়ের আমাদের সার্ভাইকালের জায়গা যদি এরকম কার্ভিং না হয় স্পাইনালটা, তাহলে কিন্তু সেটা স্পন্ডলাইটিসের দিকে যাচ্ছে, কার্ভিং হতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখুন, আমাদের ঘাড়ে যদি সমস্যা হয়, একটু অসুবিধা হয়, আমরা কিন্তু এই জিনিসটা করি না, আমরা এইটা করি, রাইট? তাহলে এইটা কেন করি? যতক্ষণ না এটা এরকম কার্ভিং থাকছে আমাদের ঘাড়ের এই বোনস সেটিংটা, স্পাইনালটা,
ততক্ষণ কিন্তু ওটা নর্মাল জায়গায় নয়। স্ট্রেট হয়ে যাওয়া মানে ওটা স্পন্ডলাইটিসের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনাকে কেন এই কার্ভিং বালিশের কথা বললাম, যে আপনার ঘাড়টা নর্মাল পজিশনে যাবে, ওটা স্পন্ডলাইটিসে থাকবে না। তার মানে সব রোগ সবসময় কিন্তু ওষুধের দ্বারাই যে সারবে এটা কিন্তু আমাদের ধারণা ভুল। অনেকে বলে না, অনেক বড় বড় ডাক্তাররা আছে, অনেকে কুটকাচালি করার জন্য আমার চ্যানেল বসে মাঝের মধ্যে, দেখে যে আপনি বললেন যে ওই অশ্বগন্ধা খেলে নার্ভের টান চলে যাবে। না, আমি বলিনি, 5000 বছর আগে থেকে হয়ে আসছে। না, সর্ষের তেলে রসুন দিয়ে গরম করে লাগালে নাকি ব্যথা চলে যায়। হ্যাঁ, চলে যায়, এটা তো আমার নতুন, আমার তৈরি করা না তো, এগুলো ছোটবেলা থেকে দীর্ঘ বছর ধরে চলে আসছে। আপনার মা ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করুন যে কোমরে ব্যথা হলে, হাঁটুতে ব্যথা হলে একটু সর্ষের তেলে রসুন দিয়ে গরম করে মালিশ করে নিয়ে দিব্যি চালিয়ে নিত। এখনকার দিদিমণিরা বৌদিমণিরা পারে না, কেন এখন ফ্যাশন বেশি হয়ে গেছে। পাশের বাড়ির লোককে, বাপের বাড়ির লোককে দেখাতে হবে আমার বাড়িতে মডেলার কিচেন আছে। যেদিন থেকে মডেলার কিচেন আবিষ্কার হয়েছে সেদিন থেকে হাঁটুতে অস্টিওআর্থারাইটিস আবিষ্কার হয়েছে, সেটা কি আপনারা জানেন? তো সুতরাং এবার বলবেন কি তাহলে এর আগে আর্থারাইটিস ছিল না? আর্থারাইটিস ছিল, কিন্তু সেটা আর্থারাইটিস নামে ছিল না, বাতের ব্যথা, তবে এত ক্রনিক ছিল না। নি রিপ্লেসমেন্ট করতে হবে, আপনার মা ঠাকুমার আমলে বোধহয় কারোর করতে হয়নি, সেটা এখনকার মানুষরা বেছে নিয়েছেন আমাকে নি রিপ্লেসমেন্ট করে আসতে হবে। আচ্ছা, আপনি কতটা এই ব্যাপারে অ্যাসিওর যে নি রিপ্লেসমেন্ট করে আসার পরে আপনি একদম সুস্থ হয়ে গড়গড় করে দৌড়াবেন, হাঁটবেন, সেটা পসিবল? ডক্টর কি আপনাকে বলে দিয়েছে যে এটা হবে? হবে না, না, কারণ সে আপনাকে বারবার বলেছে একটা কথা, আই এম নট অ্যাসিওর ইউ, বিকজ সে নিজেও জানে না আফটার দ্য অপারেশন হোয়াট উইল হ্যাপেন, রাইট? তাহলে সেই জায়গাটা আমাদের কিন্তু বোঝার দরকার আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা করবে আগে ভেবে নাও, করা হয়ে গেলে তখন আর ভেবে কোনো লাভ হবে না, আফসোস করে লাভ হবে না। ঠিক, চোর পালালে বুদ্ধি বাড়ে। তা আমাদের কলেজ জামানায় কিছু আমাদের ক্লাসমেট ছিল, তারা বলতো ওই চোরটাকে খুঁজে বেড়াচ্ছি, যেটা পালিয়ে যাওয়ার পর বুদ্ধিটা বাড়ে, ওকে একবার ধরে এনে পালাতে বলবো, তাহলে আমাদের সবার বুদ্ধি বেড়ে যাবে। তো সুতরাং ওই চোরটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, ওটা প্রবাদ। তাই ডিসিশন আগেই নিতে হবে। আমার 23 বছর এই প্র্যাকটিসে আজ অব্দি এমন একটা পেশেন্ট নেই যাকে নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে, হয়নি, আজ অব্দি করতে হয়নি। বেশ কিছু বড় ভিভিআইপি মানুষরাও কিন্তু আমার পেশেন্টের লাইনে আছেন, তারাও আজকে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন, আজও কিন্তু তারা বেশ সুস্থ, নর্মালি হাঁটাচলা করছে বাই মেডিসিন এবং পঞ্চকর্মা থেরাপির দ্বারা। আগে পঞ্চকর্মাটা আমার ইউনিটে ছিল না, কিন্তু আমি আনতে বাধ্য হলাম। কেন? একটাই কারণ, ইনকমপ্লিট রয়ে যাচ্ছে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা, ইনকমপ্লিট। আর ইনকমপ্লিট কেন? কারণ আপনার যাদের ডিফর্মেট বোনস হয়ে গেছে, ধরুন হাঁটু বেঁকে, ফার্স্ট ব্র্যাকেটের মতো বেঁকে গেছে, আপনার হাঁটাটা ওই পেঙ্গুইন পাখির মতো, পেঙ্গুইন স্টেপ বলে কে হয়ে গেছে, আপনি সেই জায়গা থেকে দেখুন ব্যথা যন্ত্রণা কমিয়ে দিলাম আপনাকে 15 দিনে, তারপর ওই ব্যাকাকে সোজা করবে কি করে? ওটা তো ওষুধ আবিষ্কার হয়নি। আপনাকে কি গ্রিলের কারখানায় নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মেরে সোজা করব? নিশ্চয়ই না। তার জন্য যে প্রসেস, এটাই হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, যার ফলে আপনার ওই বেঁকে যাওয়া হাঁটু কিন্তু আবার সোজা করা যায়। ইয়েস, এর জন্যই আজকে ওয়ার্ল্ড ফেমাস যে পদ্ধতিটা নিয়ে এখন প্রচুর স্টুডেন্ট এমডি কোর্স করছে। তাহলে সুতরাং বুঝতে পেরেছেন যে ইউনিভার্সিটি আজকে যখন প্রাধান্য দিয়ে ফেলেছে অল ওভার ওয়ার্ল্ডে, তার মানে আপনি আমি যদি জোর করেও বলি যে না পঞ্চকর্মা ফেক, ওতে কিছু হয় না, তাতে বলেও কিছু হবে না, কারো কিছু যায় আসে না তাতে। যারা সুস্থ হবার, যাদের ভালো হবার, তারা আসছে, ওষুধ খাচ্ছে, পঞ্চকর্মা থেরাপি করছে, ভালো আছে। ব্যাপারটা কি জানেন, আজকের ডেটে আমরা বললাম আলসেমি, এখন চুজি মানুষ। আজ না, টিভিটা কিন্তু 32 ইঞ্চি না, আর একটু বড় হলে ভালো হতো। কেন মানুষ চুজি হয়েছে? ফোনটা না, আবার সেই স্যামসাং, একটু আইফোন হলে ভালো হতো। কেন? মানুষ একটু স্টাইলিশ হয়ে গেছে, স্মার্ট হয়েছে। কতটা স্মার্ট হয়েছে জানি, তার ফোনের থেকে নিশ্চয়ই স্মার্ট নয়, রাইট না? কিন্তু আপনি আপনার নিজের শরীরের ব্যাপারে কখনো স্মার্ট হতে পারেননি, যে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে সুস্থ হতে হবে। আপনার জীবনের রোজগারের একটা অংশ আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য, এটা বাঙালি কোনোদিন ভাবেনি। ভাবছে চলছে, চলুক, যতদিন চলছে। ঠিক। তাহলে এই জায়গাটা মানুষ কবে আসবে, কবে ভাববে? কারণ আপনি আপনার জন্য যদি ভাবতে না শুরু করেন, পাশের বাড়ির লোক, আপনার পরিবারের লোক না, নিজের জন্য আপনি নিজেই, যা দেবে অঙ্গে তা যাবে সঙ্গে। তো সুতরাং এই জায়গাটা
আপনাকেই ডিসিশন নিতে হবে যেন আমি ভালো থাকতে চাই। যেমন আপনি একটা গাড়ি কিনলেন, তাকে সার্ভিস করান, তো টিভি কিনলেন তাকে সার্ভিস করাতে হয়, ফোন কিনেছেন তাকে রিচার্জ করাতে হয়, তার মানে তাদের সার্ভিসিং এর জন্য আপনি টাকাটা রাখছেন, খরচা করছেন। শরীরটার বেলায় কোথায়? কত টাকার ওষুধ লাগছে ডাক্তারবাবু, আচ্ছা তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিন, ওই টাকাটাও তো বেঁচে যায়। ফ্যাক্ট না? কেন খাচ্ছেন না? খাবার না খেলে বাঁচবো কি করে? আচ্ছা আপনি বেঁচে থাকতে চান কিভাবে? এটা তো কোশ্চেন আসবে না যে আপনি বাঁচতে চাইছেন সেটা কিভাবে, সুস্থভাবে না অসুস্থভাবে? কারণ মানুষ বাঁচতে গেলে আপনার যে টোটাল একটা লং লাইফ, সেই এক থেকে শুরু করা হয়েছিল কারো 60, কারো 70, কারো 80, কারো 100, তাহলে সেই সারা লং লাইফটা সুস্থভাবে কাটানো যায় আজকের যা দিনকাল পড়েছে? নিশ্চয়ই নয়। তাহলে আপনাকে জানতে হবে যে আমি যা রোজগার করছি তার একটা ছোট্ট অংশ আমার শরীরটাকে ভালো করার জন্য তুলে রাখতে হবে। এবার বলি স্যার এরকম ক্যাশ টাকা কিছু হয়, মেডিক্লেম করান। সেটাও তো করবেন না। আপনাকে যদি বলে স্যার মেডিক্লেমটা করে রাখুন, বলা তো যায় না। সত্যিই তো তাই, মানুষের কথা আজকের ডেটে বলা যায় কিছু, যে কখন কি ঘটে যেতে পারে। তাহলে আজকে যদি বড় কিছু হয়ে যায়, আজকে মেডিক্লেম করা থাকলে আপনি বড় হসপিটালে গিয়ে একদম ল্যাভিশলি সবার সামনে দিয়ে নাকের টকা দিয়ে সুন্দর সুস্থ হয়ে আবার গটগট করে হেঁটে বাড়ি আসতে পারতেন। আপনাকে হসপিটালে নিয়ে যাবে, বাড়ির ছেলে মেয়েরা ভাবছে আরে বাবাকে আবার হসপিটাল নিয়ে যাবো, এতগুলো টাকা খরচা হবে, কে অ্যাম্বুলেন্স ভাড়া করবে, কে ডাক্তারের কাছে গিয়ে কথা বলবে, কে ওষুধের দাম দেবে? আপনার ছেলে মেয়েরা যাদেরকে তুলোয় করে হাতের তেলোয় করে মানুষ করেছেন, তারাই তখন ভাগাভাগি করতে শুরু করবে আপনি হসপিটালে যাবেন কিভাবে, সেখানে চিকিৎসাটা আদৌ করানো হবে কিনা, না বাবাকে ওইখানেই মর্গে বডিটা ফেলে দিয়ে চলে আসবো। সাধ্যশান্তি করতে গেলে এত টাকা খরচা ছেলে মেয়েরা করবে আজকের ডেটে? তাহলে আপনি নিজে এইরকম ছিলেন 100 বার, গায়ে মাখলে হবে না। আপনি নিজেকে কোনোদিন সুস্থ রাখবো সেটা ভাবেননি, যদি নিজে কখনো প্রাধান্য দেননি আপনি। কারণ আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চারা যখন ছোট ছিল তাদেরকে শেখানোর দরকার ছিল যে বাবা সারা জীবনের রোজগারের একটা অংশ নিজেকে সুস্থ রাখার জন্য রাখতে হয়, সেটা এইভাবে রাখো। তোমরাও আজকে বড় হচ্ছ, তোমাদেরও কোনোদিন কোথাও পথে ঘাটে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তোমাদের জন্য এটা তোলা থাকলো। কোনোদিন কিছু প্রবলেম হলে কেন? মানুষকে বেঁচে থাকতে গেলে সুস্থ থাকতে হবে, আর এই সুস্থ না থাকলে আমরা দীর্ঘদিন বাঁচতে পারবো না। কারণ অসুখ বিসুখ যার শরীরে, প্রতিটা সুখের সংসারে কিন্তু অসুখ ঢুকবেই। এটা তো চির সত্য কথা। চাঁদ সূর্য যেমন প্রতিদিন ওঠা নামা আছে, পৃথিবী যেমন প্রতিদিন ঘোরার ব্যাপার আছে, মানুষ অসুস্থ হবে এটাও তো বাস্তব। কারণ একটা শরীরকে নিয়ে আপনি বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে খাটাচ্ছেন। এই পিকনিক আসছে, পিকনিকে খাবার কতটা খান জানি না, গলা অবধি 750 গিলে তারপর ঘরে ফেরেন। তাহলে এই যে শরীরে এত দামি দামি ভিটামিন দিচ্ছেন, আপনার কি মনে হয় আপনার শরীরটা ভালো থাকবে? কটা উদাহরণ দেখতে চান? কারণ আমি বারবার বলেছি, আমি এই মিডিয়ায় এসে যে কথাটা আপনাদের সঙ্গে বলি, এটা কিন্তু কোনো বইয়ে পড়া নয়, আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা, প্রতিদিনের অভিজ্ঞতা। যদি কেউ বলেন যে স্যার এগুলো কি সত্যই, একদম চিরসত্য। আপনি একদিন আমার চেম্বারে এসে বসুন, আমার পাশে বসবেন, আপনাকে ধরে ধরে দেখাবো দেখুন এই ধরনের সমস্যা। এই মানুষটা মদ খাওয়া শুরু করেছিল লুকিয়ে, একদিন ধরা পড়ে গেছে। এখন কেন? লিভার সিরোসিস হয়ে গেছে। তাকে ডাক্তার থেকে বারণ করে দিয়েছে যে তোমার বাঁচার একটাই রাস্তা আছে, যদি ড্রিঙ্কস বন্ধ করতে পারো, অ্যালকোহল। তো সে কদিনের জন্য বন্ধ রেখেছিল, হয়তো 15 দিনের জন্য। তারপর যেই একটু সুস্থ হয়েছে আবার গিয়ে শুরু করেছে। ডাক্তার তাকে ডেকে জিজ্ঞেস করেছে ড্রিঙ্কস করা হয়? হ্যাঁ ডাক্তার একটু করি আর কি। আচ্ছা তা কতদিন করা হয়? বলছে মাত্র 2 দিন স্যার, এর বেশি আমি একদম ছুঁয়েও দেখি না। তা 2 দিন কবে? 25 ডিসেম্বর আর ভাজনের? না স্যার, মানে ওই যেদিন বৃষ্টি হয় সেদিন একটু খাই, আর যেদিন বৃষ্টি হয় না ওই দিন একটু খাই আর কি, বাকি আর একদম খাই না। 365 দিন একদম পুরো বিধবার মতো জীবন কাটাই। এইসব হচ্ছে আমাদের এখনকার পেশেন্টদের কথাবার্তা। একটি ছোট্ট বাচ্চা তার বাবা মা ধরে নিয়ে আসে তাকে, কেন না সে সিগারেটের ভেতর গাঁজা পুড়ে খাওয়া শুরু করেছিল। তা সে এসে বলছে স্যার আমি ছাড়তে চাই। বললাম এই বয়সে তুমি এখন ক্লাস 9, এখন এগুলো ধরেছো, তুমি প্যাকেটটা দেখো না ওতে কি লেখা আছে? বলছে হ্যাঁ স্যার দেখি তো, প্যাকেটে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে তুমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, তুমি যখন বোঝো এটা তাহলে খাচ্ছ কেন? যে স্যার প্যাকেটটা তো খাই না, ওটা প্যাকেটে লেখা আছে তো, সিগারেটের গায়ে কোথাও লেখা আছে স্যার? তাহলে আজকের এই ইন্টেলিজেন্সি আপনি ভাববেন না কাকে ফাঁকি দিলেন আপনি। আমি জানি আপনি চতুর, আপনার ব্রেন তুখর, কিন্তু ফাঁকিটা কাকে দিচ্ছেন? নিজের শরীরের ক্ষেত্রে নিজেকে দিচ্ছেন। তাহলে এই নিজেকে ভালো রাখা,
এটার ভীষণভাবে প্রয়োজন হয়। তাই আবার আমরা নতুন টপিকে আসবো, তার আগে আমরা একটুখানি বিজ্ঞাপন দেখে নেব। আজকে বিজ্ঞাপন দেখার পর ফিরছি এখনই। ये दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन, दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। নমস্কার, ফিরে এলাম আমরা আবার বিজ্ঞাপনের পরে। আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে যেই কোশ্চেনটি আমরা স্যারকে করেছিলাম যে স্যার, যেই এখনকার যে পেশেন্টগুলো আছে, পেশেন্টরা যখন ডাক্তারখানায় যায় তারা বলে যে স্যার আমার এই রোগ হয়েছে, এই রোগের আমাকে ওষুধ দিন। তো তারা কখনো জিজ্ঞেস করে না যে আমার কেন হয়েছে রোগগুলো, তো আমার এই রোগগুলো আমার কেন হয় স্যার, মানে হাঁটুতে ব্যথা বা গিটে গিটে ব্যথা কেন হয়? প্রথমেই শুরু করেছিলাম আমরা যে ল্যাক অফ ভিটামিন। এবার মানুষ রাক্ষসের জাত, মানুষ নিজেই জানে না তাকে কি খেতে হয় আর কি খেতে না হয়। কারণ পৃথিবীতে অনেক খাবার এসেছে, আছেও প্রচুর, আরো নতুন নতুন খাবার আসবে। তাহলে মানুষ যদি ভাবে সবটাই আমি খেয়ে নেব, তাহলে তো হবে না। কারণ এক একজনের শরীর এক এক রকম পারমিট দেয়। কারোর দুধ খেয়ে স্যুট হয় না, কারোর মদ খেয়ে স্যুট হয় না, কারোর জল খেয়ে স্যুট হয় না। অনেকেই অনেক রকম, কেউ 4 লিটার জল খেয়ে ফেলছে, আবার সারাদিনে কেউ 1 গ্লাস জল খেয়ে কাটায়। এই যে তারতম্যতা, এইটা মানুষকে জানতে হবে যে একটা মানুষ তার কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। এইটা যদি আমরা নিজেরা না, একটা মানুষ, সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তার জন্যই ডক্টররা আছে, তার জন্যই এত ব্লাড টেস্ট আছে। আপনার রুটিন টেস্ট করার পর আপনাকে সুন্দর করে একটা চার্ট করে দেওয়া যেতে পারে যে আপনার শরীরে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়। একটা মানুষের শরীরে যখন প্রোটিন এক্সেসিভ হতে থাকবে, তখন তার যন্ত্রণা মারাত্মক হতে থাকবে। এবার বলুন স্যার, মাছ মাংস ডিম না খেলে কি আর বাসুন কেমনে, এটা কি আবার সম্ভব নাকি? খুব দামি কথা। মানুষ শাকাহারী না মাংসাশী, এই প্রশ্নটা আগে এসে যাবে। আমরা যে মাছ মাংস ডিম খাচ্ছি ওটা জীবের স্বাদ মেটাবার জন্য। আদৌ কি আমাদের মাংসের কোনো দরকার ছিল? না। কারণ আমরা কিন্তু পুরোপুরি মাংসাশী নই, কিন্তু তবুও জীবের স্বাদ মেটাবার জন্য এখন মাছ মাংস ডিমের উপরে ডিপেন্ডেবল। 7 দিনে 7 দিন মাছ মাংস ডিম। তাহলে এইভাবে যদি মাছ মাংস ডিম প্রতিদিন, তার সাথে আবার মসুর ডাল 1 বাটি, তার সঙ্গে একটু মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার সঙ্গে একটু আলু পোস্ত, তাহলে এই যে সিড জাতীয় খাবারগুলো, প্রোটিন জাতীয় সবজিগুলো যে শরীরে যাচ্ছে, একটা মানুষের তো 6 গ্রাম প্রোটিন লাগে, 6 গ্রাম। সেই জায়গায় 1 কিলো প্রোটিন খেয়ে আপনি কি ক্যালোরি লেস করছেন? সকালবেলা দৌড়াতে যান, ঘুম থেকে উঠেন তো 10টায়। আচ্ছা, আপনি কি বিকেলে একটু এক্সারসাইজ করতে যান? না। আপনি কি সময় করে নিজেকে স্কিপিং করেন বা সাঁতার কাটেন? না। তাহলে সব কটাই না, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন আর কুটকাচালি করেন। রাগ করবেন না মাসিমা, এটাই বাস্তব। ঘরের খেয়ে বোনের মুস্তাড়ানো বলে একে। পাশের বাড়ির চামেলিকার সাথে
পাঁচুবাবুর সঙ্গে পালিয়ে গেছে, আপনারও সব কুটকাচালি করে লাভ আছে? আপনি ওই সময় একটু হাঁটতে যেতে পারতেন না? না, ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ রে, চামেলি কখন পাঠালো, মাঝরাতে না ভোর রাতে? আচ্ছা, যাবার সময় কি সুটকেস নিয়ে গেছিল, টাকা পয়সা কোথা থেকে পেলো? মানে আপনার এত কিউরিসিটি কিসের মধ্যে মাসিমা? সে পালিয়েছে তার ব্যাপার। আপনি আপনার শরীরটা ভালো আছে কিনা সেই চরকায় তেল দিন না, মানে মানুষের এটা ক্যারেক্টার, পরের চরকায় তেল দেওয়া, পরচর্চা পরনিন্দা। তা এই পিএমপিসি গুলো না করে যদি আমরা সত্যি সেই সময়টা নিজের স্বাস্থ্যের দিকে সময়টা ব্যয় করতাম, তাহলে এতগুলো টাকা ডাক্তারি খরচা করতে হতো না। খাই দাই ঘুমাই তাও ঠিক ছিল, খাই দাই পরনিন্দা পরচর্চা করি, কুটকাচালি করি। কারণ ওটা না করে আবার দুপুরে ভাত খেয়েছি বিকেলবেলা, একটু কুটকাচালি না করলে আবার দুপুরে ভাতটা হজম হবে না। আচ্ছা, তা কই আপনার বাড়ির ছেলে মেয়ে নিত না? ওরা তো ধোয়া তুলসী পাতা, আমার ছেলে মেয়ের মতো ছেলে মেয়েই হয় না। আচ্ছা, তারা ধোয়া তুলসী পাতা, আর পাশে বাড়ি চম্পা চামেলি যারা আছে ওগুলো খারাপ। এইগুলো বন্ধ করে আমার মনে হয় যে যদি একটু হাঁটতে বেরোনো, একটু এক্সারসাইজ করা, আপনি একটু ক্লাবে যান, অনেক ভালো ভালো জায়গা আছে, একটু কোনো সৎসঙ্গে গিয়ে ওখানে একটু প্রাণায়াম করে আসুন। সহ্য হবে না? ঘি ভাত কি আর সহ্য হয়? কি করব? তো সময় নিজেকে বের করতে হবে, নিজের শরীর ভালো রাখার জন্য নিজেকেই সময় করে নিতে হবে। আমি বারবার এটাই বলছি যে অসুখ বিসুখগুলোকে আসার জন্য আমরা দরজা খুলে দিচ্ছি। হ্যাঁ, অসুখ এসো। আজকের ডেটে ইয়াং ছেলে মেয়েদের লিভার কন্ডিশন কারোরই সেরকম খুব একটা ভালো নেই। আর ম্যাক্সিমাম দেখবেন ইয়াং ছেলে মেয়েদের, যেটা আমাদের বয়সে কখনো ছিল না, কম বয়সে এখন চুল পেকে যাচ্ছে। আপনি কি দেখেছেন সেটা? লক্ষ্য করেছেন? প্রত্যেকটা মানুষ, আপনি দেখুন 20 থেকে 25-এর মধ্যে বয়স, তাদের মাথায় পাকা চুল ভর্তি। কেন? এটা আমারও কোশ্চেন স্যার, কেন? কারণ কম বয়সে পেকে যাওয়ার গল্প শুনুনি? কম বয়সে পেকেছে তারা, ফাস্টফুড ছাড়া তারা থাকে না। এই ফাস্টফুড খেয়ে আপনার লিভার ডিসঅর্ডার হচ্ছে, আর সেই লিভার ডিসঅর্ডার হবার পরেই আপনার চুল পাকতে শুরু করছে। চুল একটা বয়সে গিয়ে পাকবে, 50-এর পর অথবা 60-এর পর। সেটাই তো ছিল এতদিন। তার মধ্যে দু একটা পাকলে একটু আধটু রং টং করে নিত। এখন তো সে পুরোটাই পেকে যাচ্ছে ওইটুকু বয়সে। কত রং করবে রে বাবা? এরপর তো মনে হচ্ছে বাড়িঘর রঙের কারখানা না করে, দোকানপাট না করে, এবার দেখবেন হার্ডওয়ার্সের দোকানে মাথায় রং করার জন্য কালো রং, নীল রং, সবুজ রং বিক্রি হচ্ছে। মানে এর জন্য নতুন নতুন ব্যবসা খুলে বসেছে। এই সেলুন, ওই সেলুন, কি চুল কাটা তো দূরের কথা, রং করতেই সময় চলে যাচ্ছে। কেন? এটা কি একবারও ভেবে দেখেছেন যে আজকেই কম বয়সী ছেলেরা, তারা কি খুব কম বয়সে পেকে যাচ্ছে বলে? তারা তো পাকছেই, মানে অসম্ভব ধরনের পাকন্দি তারা এক একটা, কিন্তু লিভারটা খারাপ করে ফেলছে। ওই বয়সে যেগুলো খাবার প্রয়োজন ছিল না, গোগ্রাসে গিলছে। আপনি আটকাতে পারবেন না। রাগে বাড়িতে খাবেন আপনি যদি ফাস্টফুড খেতে না দেন আজকালকার ছেলে মেয়েদের। বুঝতে পারছেন জিনিসটা কোথায় দাঁড়াচ্ছে? হাত ছানে দিয়ে দাগবে আপনাকে, রাস্তায় বেরোলেই তো চারিদিকে খাবারের ছবি, উফ, জিভ দিয়ে জল এসে যাবার মতো। তাহলে এই সব খাবার টাবার খেয়ে আপনার মনে হয় যে এই নীরব একটা লিভার যে শুধু আপনাকে হজম করাবার জন্য বসে আছে, সে সুস্থতা থাকবে না। যার জন্য শরীরে এত সমস্যা, স্কিন খারাপ হয়ে যাচ্ছে। কত রং করে চলবে? কেন? এই আজে বাজে খাবার। কারণ স্কিনের আপনার সৌন্দর্য কিসের উপর ডিপেন্ড করবে? লিভারের উপর। তাই তো এত সেতি রোগী বেড়ে গেছে এখন। আপনাকে খেয়াল করে দেখেছেন? আগে বছরে হয়তো 2-1টা রোগী দেখতাম আমি, সেতি, লিউকোডার্মা। এখন তো প্রতিদিনে বোধহয় 3-4টা দেখি। কোথা থেকে এত আসছে? লিভার থেকে। লিভারের রোগী প্রচুর বাড়ছে, বেড়েছে। যত ফাস্টফুড আরো ছেলে মেয়েরা খাবে, মেলায় ভিড়, কি না খেতে যাচ্ছে। ওই খাবার যত সেল হবে, যত খাবে লোক, তত লিভার ডিসঅর্ডার হবে। এখনো অবধি লিভারে ক্যান্সার হলে লোকের কিছু করার থাকে না, কিন্তু সামান্য জন্ডিস হলেই তাকে কমানো নিয়ে মাথা খারাপ করে ফেলি আমরা। আর লিভার যদি ক্যান্সার হয়ে যায়, ট্রান্সপ্ল্যান্ট ভারতবর্ষের কোন হসপিটালে হচ্ছে আর সাকসেস হয়েছে আমাকে শোনাবেন তো? নেই। তার মানে আমরা বোকার মতো নিজেরা খাই। রাক্ষস জাত জানতাম, ছোটবেলায় শুনে এসেছি যে রাক্ষস বলে কিছু ছিল না, এই মানুষই রাক্ষস রূপী। সেটা এখন আমরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এরে বাবা, বিরিয়ানি, আমারই একটা বন্ধু আছে 2 প্লেট নিয়ে বসে একসঙ্গে এখনো। মানে কি খাওয়া বলে একে? আমাদের সময় প্রথম ফাস্টফুড বোধহয় কচুরি।
মানে আমাদের যারা 70s আছেন মনে পড়ছে, তারপরে এলো কি চাউমিন, এগ রোল, তারপর আর ফাস্টফুড কিছু ছিল না। এখন ফাস্টফুড ছাড়া খাবারই খুঁজে পাই না। নর্মাল ভাত দাদা বলছে না না সব জিরে রাইস, ফ্যাট রাইস, এমুক রাইস, তমুক রাইস, দাদা নর্মাল ভাত দিন, ওটা এখানে হয় না। মানে আপনি ভালো খেতে চাইলে আপনার জন্য খাবার নেই হোটেলে। এখন ফাস্টফুড মানেই বিরিয়ানি, শুরু ওখান দিয়ে। মানে পেশেন্টকে যদি বলি লিভারটা একটু খারাপ আছে, বিরিয়ানিটা মাঝখানে খাবেন না, কি বললেন স্যার, মানে মাথায় যেন তার বজ্জাঘাত পড়লো, এই খিরে বাবা কিছু ভুল বলে গেলাম, স্যার বিরিয়ানি খাবো না বলছেন, মানে বোধহয় আমার রাস্তায় পেলে বলে খুন করে দিত সেই পেশেন্ট, মানে বিরিয়ানি খেতে না করেছে বলে। আরে ভাই আপনার ভালোর জন্য খাবার দিন পালিয়ে যাচ্ছে না, কিন্তু ভেতরের মেন অর্গান লিভার সেটা যদি বিগড়ে যায় বাবা, ওকে ঠিক করা মুশকিল প্রচন্ডভাবেই। তো জল খাই না যতটা পরিমাণে জল খাবার কথা। এখনো টিভির সামনে বসে আছেন এক রাশ লোক, সারাদিনে বোধহয় শীতকাল পড়েছে, একে মা মনুষ্য, তাতে আবার ধুনোর গন্ধ, এক গ্লাস জল খেয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে। আপনার পেট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, খাবার হজম হবে, তারপরে অ্যান্টাসিড খেয়ে খেয়ে হেউ হেউ করে ঢেকুর তুলে দিন কাটিয়ে দিচ্ছেন। কতদিন অ্যান্টাসিড চলবে? সাবধান হন। তা লিভারকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি স্যার? জল বেশি খেতে হবে। মিনিমাম 20 বছরের ওপরে হলে 3 থেকে 3.5 লিটার জল তাকে খেতেই হবে। আর 60 বছর পার হয়ে গেলে ওটা 2.5 লিটারে নামবে। তো এইটুকু জল খাবার মতো যদি আপনাদের মানসিক ইচ্ছা না থাকে, মুরদ না থাকে, আপনাদের ওষুধ বলে লাভ কি? এরকম কিন্তু অনেক টোটকা আছে, আমি বলে দিতে পারি, যেটা আপনার লিভারকে ভালো রাখা যায়। লিভার ওটাকে একটু ফাস্টফুড খেলে ওটার লিভার ঠিক হয়ে যাবে, তাই না? তো সুতরাং এই ফাস্টফুডে বেঁচে আছে, ফাস্টফুড নিয়ে পুরো যাবো আমরা, ওপরে চলে যাবো খুব তাড়াতাড়ি। এই ফাস্টফুড খেতে খেতে, ফাস্টফুড একটা অকেশনালে ইটস ওকে। প্রতিদিন ফাস্টফুড খায় এরকম মানুষ আপনার বাড়িতেও আছে না? সবার বাড়িতেই আছে এখন। মানে ফাস্টফুড একটু না খেলে তার রাতে ঘুম হবে না। তাহলে আমি কোথা থেকে, আমার মতো এরকম লক্ষ লক্ষ ডক্টর আছে, দে আর পাজলড এভরিবডি আপনাদের নিয়ে। আর আপনাদের কি প্রবলেম হলেই যখন দেখছেন রিপোর্ট খারাপ এসেছে, ডাক্তারবাবুর গাড়ি উঠে বড় ডাক্তারবাবু, আমাকে সারিয়ে দিতেই হবে, আপনাদের ভগবান মানে ডাক্তারবাবুকে ক্ষুদিরাম বানাচ্ছে। কিন্তু আর এখন আপনাদের জন্যই, এই সমস্ত পেশেন্টদের জন্যই মানে ডাক্তারখানা এত পেশেন্ট বেড়ে যাচ্ছে। কি করবে মানুষ? নিজেকে যদি পেশেন্ট তৈরি করে তাহলে তো কিছু করার থাকে না ডক্টর। আমরা নিজেরাই নিজেকে পেশেন্ট তৈরি করছি। আমরা এত গাইডলাইন দিচ্ছি আপনাদের যে ভালো থাকার অভ্যাস করুন, ভালো থাকা শিখতে হয়, ভালো থাকার অভ্যাস করতে হয়, তবে ভালো থাকা যায়। সেটা বাদ দিয়ে খারাপ কি করে থাকা যায় শিখতে হবে আপনাদের থেকে। খারাপ থাকতে হবে, চলুন এটা ফাস্টফুড এক প্লেট খাইয়ে নি, এক্ষুনি কালকে সকাল থেকে আপনার শরীর বিগড়ে যাবে। তাহলে দিনের পর দিন যেতে 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 আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একদম খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে বাজারে অ্যান্টাসিড, কোটি কোটি টাকার অ্যান্টাসিড বিক্রি হচ্ছে বাজারে আপনাদের জন্য। আপনারা ভাবছেন এই অ্যান্টাসিড খেয়ে খেয়ে বোধহয় দারুণ ভালো আছি, এই তো দুপুরবেলা ঢেকুর দিচ্ছিল, এখন ঠিক আছে, সন্ধ্যেবেলা রাতে আবার গিলবো। ওটা কিন্তু অ্যান্টাসিডের জন্য খেতে পাচ্ছেন। অ্যান্টাসিডটা এই দীর্ঘদিন খেতে খেতে আপনার পেটের ভিতর আলসার তৈরি হবে। যারা দীর্ঘদিন যাবত এই অ্যান্টাসিড খেয়ে এসেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে একটা সময় যে আসবে অ্যান্টাসিড খেয়েও আর আপনার অ্যাসিডিটি যাচ্ছে না। তার মানে আপনার 12টা 5 হয়ে গেছে হজম করানোর অর্গানগুলোর, গল ব্লাডার, প্যানক্রিয়াস অ্যান্ড লিভার। তারা কত লোড নিতে পারে? আমরা একটা খাবার খাই, তারপর ভিতরে গিয়ে আরেকটা রান্না হয়, সেটার নাম কি? মেটাবলিজম। এই মেটাবলিজমটা যদি আপনার ঠিক করে না হয় তাহলে কিন্তু আপনার দামি দামি খাবার খেয়েও কোনো লাভ হলো না। আপনি 500 টাকা দামি KFC খেলেন কি 600 টাকা দামি তন্দুরি খেলেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি ভস্যে ঘি ঢেলে দিয়েছেন, খালি জিভের সাথে খেয়েছেন, পেটে গিয়ে সয়নি, শরীরটা পরের দিন সকাল থেকে খারাপ। তাহলে এইভাবে আমরা নিজেদেরকে খারাপ জোর করে করি। নিচে নাম্বারগুলো দেওয়া আছে, কল করুন আসার জন্য, কারণ এখন নতুন বছর, আর এই নতুন বছরে ভালো থাকার জন্য এর থেকে ভালো কিছু হয় না। টিপস প্রতিদিন দিই, আপনারা SMS করবেন, আমার পার্সোনাল নাম্বার আপনাদের দেওয়া আছে। আপনি কি বিষয়ে টিপস চাইছেন লিখে পাঠান। আমার ফেসবুক সাইট বলে দেওয়া আছে, পাসওয়ার্ড অফ ওয়েলনেস, ওখানে গিয়ে আপনি মেসেজে জানান আপনি কোন প্রবলেমের জন্য ওষুধ চাইছেন, না হোম রেমেডিস চাইছেন, অথবা আমাদের মায়া টিভি
ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে প্রচুর ঘরোয়া টোটকার ওখানে অনুষ্ঠান করা আছে আপনাদের জন্য। আমি দেখবো বলে না তো, তাহলে ওখানে কয়েক হাজার ঘরোয়া টোটকার আমি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। বই এখন তো লোক পড়ে না, মোবাইলটা নিয়েই তো ঘাটাঘাটি করে, তাহলে ওটা একটু অন করে দিলে ইউটিউব চালিয়ে দিন, মায়া টিভি ইউটিউবে গিয়ে কোন ঘরোয়া টোটকা খুঁজছেন সব খুঁজে পাবেন, ওখানে গিয়ে যান, একটু দেখুন আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে যখন আমাদের চ্যানেলে কিছু ছাড়া হবে তখনই আপনার কাছে বেল চলে যাবে, যে তখন আপনি দেখতে পারবেন জিনিসটা, নোটিফিকেশন চলে যাবে, আপনার মোবাইল সিগন্যাল দেবে যে হ্যাঁ টিভিতে লাইভ অনুষ্ঠান হচ্ছে বা নতুন কোনো অনুষ্ঠান হচ্ছে। নতুন অনুষ্ঠান হলেই আপনার কাছে নোটিফিকেশন যাবে, যার জন্য বলে রাখা যে আপনি একটা সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটা কথা জানিয়ে দিই, আগামীকাল শিলিগুড়ি পৌঁছাচ্ছি, পরশুদিন থেকে সকাল থেকে শিলিগুড়ি পেশেন্টদের দেখা হবে। তাই যারা শিলিগুড়ির পেশেন্ট আছে আজকে অবধি নাম লিখিয়ে দিন, আজকে এবং কালকে সারাদিন, কারণ ওখানে গিয়ে নতুন পেশেন্ট এসে নাম লেখানো যাবে না, এমনিতেই প্রচুর ভিড় থাকে। তো সেই জন্যই নতুন পুরনো সবাই সকাল 9টায় ওখানে হাজির হয়ে যাবেন। রবিবার সকালবেলা ভুল করবেন না, আমি আগামীকাল পৌঁছাচ্ছি। রবিবার সকাল থেকে পেশেন্ট দেখা শুরু হবে একদম রাত অবধি, রাত্রি 9টা অবধি। সুতরাং আপনারা যারা নাম লেখাচ্ছেন বা নাম লিখিয়েছেন, দুপুর 3টের মধ্যে কিন্তু ওখানে হাজির হতে হবে, তারপরে এসে কোনো আর নাম নেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন প্লিজ। আপনারা তো জানেন যে শিলিগুড়ি কোন চেম্বারে স্যার দেখেন, অলিক ডায়াগনস্টিক সেন্টার, শিলিগুড়ি কলেজ মোড়। এখানে এসে আপনারা, কিংবা দেখুন স্ক্রিনে 2টি নম্বর যাচ্ছে, এই নম্বরে যে কোনো একটা নম্বরে আপনারা ফোন করে আপনাদের নামটি নথিভুক্ত করে নিন। কিন্তু তারপরে কিন্তু আর আপনারা বলতে পারবেন না যে আপনারা শিলিগুড়িতে গেছেন কিন্তু স্যার দেখেননি। হ্যাঁ, 3টের পর এলে কিন্তু হয়ে উঠবে না, কারণ আগামীকাল সারাদিন পেয়ে যাচ্ছেন, আজকে রাত পেয়ে যাচ্ছেন। নাম লেখাবার হলে আপনারা নিচের নাম্বারগুলিতে কল করুন, ওখানে নাম নথিভুক্ত করে দিন। শুধু বলতে হবে আপনাকে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন, শিলিগুড়ি কলেজ মোড়, 2nd গেট, অলিক ডায়াগনস্টিক সেন্টার। স্যার আপনাকে এবার অন্য টপিকে একটা কথা বলছি, যে এখন তো প্রচুর মানুষের যে ঘরে ঘরে দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিস বা ডায়াবেটিস রোগটি হয়ে যাচ্ছে, যেমন সুগার বলি আমরা জিনিসটাকে। তো এই রোগটি আমাদের কেন হচ্ছে স্যার, বা এই রোগটি হলে পরে আমাদের যে কিডনিতে সঙ্গে সঙ্গে কিডনিতে আমাদের ধরে নিচ্ছে, তো আমাদের কেন হচ্ছে স্যার, বা এই আয়ুর্বেদিকে আমাদের কি ট্রিটমেন্ট আমরা পেতে পারি এর থেকে? ডায়াবেটিস হচ্ছে ইটস এ জেনেটিক্যাল, এই রোগটা তৈরি করা যায় না। আপনি মিষ্টির দোকানে কাজ করেন, রোজ 1 কিলো করে সন্দেশ খেয়ে নিলেও যে আপনার শরীরে সুগার হয়ে যাবে, ভুল কথা। এটা জেনেটিক্যাল, ওয়েট করে যারা ডায়াবেটিক 2 তাদের জন্য বলছি, ওয়েট করে। আপনার শরীরে ভালো ইমিউনিটি থাকলে আপনার শরীরে আসবে না। যদি দেখেন যে ইমিউনিটি কম, মানে ধরুন 30-এর পর, 35-এর পর, 40 বছরের পর আপনার শরীরে ইমিউনিটি আস্তে আস্তে কমছে, ঠিক তখনই গিয়ে দেখলেন আপনার সুগারটা ধরা পড়লো। এরকম অনেকের হয়েছে। হঠাৎ এমন কি আছে স্যার যে আমার ঠাকুমার আছে বলে আমার বাবারও হবে, কিংবা তার ছেলেরও হবে, এরকম কোনো ব্যাপার আছে? না 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 না, জেনেটিক্যাল ঠাকুমা ছিল বলেই যে বাবার হবেই কোথাও লেখা নেই। তখনই বাবার হতে পারে যদি বাবার ইমিউনিটি প্রচুর লো থাকে। ঠিক জেনেটিক্স বলেই যে সবসময় প্রকট হয়ে আসবে, দেখা দেবে সঙ্গে সঙ্গেই, না, কখনোই না। কারণ ডায়াবেটিক 2 অ্যান্ড ডায়াবেটিক 1 এই দুটো টাইপের কিন্তু ডায়াবেটিস। তবে হ্যাঁ, যারা চাইছেন যে দীর্ঘ, আজকেই এসেছিল একজন 30 বছর ধরে ডায়াবেটিসের মেডিসিন খায়, 30 ইয়ার্স। এখন তো পেশেন্টটা ধরেই নিয়েছে যে ডায়াবেটিস মানে আমাকে সারা লাইফ আমাকে ওষুধ খেতে হবে। এটার জন্য দায়ী ডক্টররা না, এটার জন্য দায়ী রোগী নিজে। আপনি কি কোনোদিন চেষ্টা করেছেন যে হ্যাঁ সুগারটাকে নির্মূল করতে হবে? আপনি ডক্টরকে কি বলছেন, স্যার একটু মিষ্টি খেতে ভালোবাসি তো, আবার এই শীতকাল পড়েছে, নলিন গুড়ের সময় যদি একটু রসগোল্লা খান, তাহলে ইনসুলিন নিন না। নিন, আপনি রসগোল্লা খাবেন বাড়িতে, ইনসুলিনটাও নিন। তার মানে পেটে ছুঁচমুটিয়ে রসগোল্লা, ওরম রসগোল্লার দরকার নেই বাবা, তাই না? মানে মরে বেঁচে থাকা তো, যারা ইনসুলিন নিয়ে বেঁচে আছে, চলতা ফিরতা ডেড বডি বলা হয়। রাগ করবেন না, কারণ এই যে ইনসুলিন ধরিয়ে দিল, তার শরীরে একের পর এক অসুখ ঢুকতে থাকবে, যাকে আর কোনোদিন আপনি বের করতে পারবেন না, সারাতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে এটাকে সারিয়ে ফেলা যায়, শুধু এইটুকু আমি কানে দিয়ে রাখলাম, যদি আপনি নিজে চান, না হলে কোনোদিন সম্ভব নয়। এটা কিন্তু মাথায় রাখবেন। ডায়াবেটিস একটা সময় অবধি, 2016 সাল অবধি ডায়াবেটিস সারানো যেত না, আমরাও জানতাম না, যা কোনো না কোনো একটা ওষুধ আমাদের সেকশনে, নয় অ্যালোপ্যাথি নয়তো আয়ুর্বেদিক ওষুধ খেয়েও হয়তো বেঁচে থাকতে হবে। কিন্তু না,
সম্পূর্ণরূপে আবার সেখান থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ডায়াবেটিস মানে ইটস কন্ট্রোল, সেলফ কন্ট্রোল। মুখটা বন্ধ রাখতে হবে। খাই 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 করলে আর ডায়াবেটিস সারানো যায় না। যে অসুখটা সারা জীবনে সারানো যায় না, আপনি সেরকম একটা সাংঘাতিক ডিজিজ, এবং অসুখের মধ্যে সেরা একটা সাংঘাতিক সাইলেন্ট কিলার। মানুষটাকে কখন মেরে ফেলবে কেউ বলতে পারে না। এই সুগার এমন একটা অসুখ, কখন একটা মানুষ হঠাৎ করে চলে যাবে কান্নাকাটি হাওমাও করে। না, যখন তার সুগার ছিল আপনারা কি চেষ্টা করেছেন যে মানুষটাকে নির্মূল করা যায়? আপনারা তাকে আরো রসাতলে, তাকে ইনসুলিন ধরিয়ে দিচ্ছেন, তাকে আরো রসাতলে পাঠিয়ে দিতে হয় কি করে সেই চেষ্টা করছেন কেন? ভালো কিছু তো ছিল। ডিসিশন আপনাকে ভাবতে হবে, নিজেকে ডিসিশন নিতে হবে। আমাকে নিজেকে সুগার মুক্ত জীবন চালাবো, সুগার থেকে মুক্ত করে বের করে আনবো, সেখান থেকে আমায় জিততেই হবে। এইটা যদি মনের মধ্যে না আনতে পারেন, আপনি ডায়াবেটিস, আমি কেন, আমার 14 পুরুষ, ভগবান সামনে এলেও আপনাকে সারাতে পারবে না। কেন? আপনার মুখটা চলে তো। এদিকে ডাক্তারের ওষুধ খাচ্ছেন, আবার 5 কিলো ভাত নিয়ে বসে নিয়ে বেড়াল ডেঙাতে পারবে না। স্যার একবারই তো ভাতটা খাই। আচ্ছা, একবার ভাত খান বলে কি একবারে বেড়াল ডেঙাতে পারবে না? ধামাভর্তি ভাত নিয়ে বসবেন? এটা তো ঠিক নয় না। কাকে ফাঁকে দিচ্ছেন আপনি? ডাক্তারকে লুকিয়ে লাভ আছে নাকি? আপনি তো আস্তে আস্তে খরচার খাতায়। তাহলে এই কথাগুলো এত পরিষ্কার বোধা বাংলায় বলে দিচ্ছে, আপনাদের মাথায় ঢোকে না। তাহলে আপনাকে সেটাই ভাবতে হবে যে ভালো হওয়া যায় যখন, তাহলে সেই রাস্তাটা বলে দিন। আমি বহুবার বলেছি, ডায়াবেটিস নিয়ে আমাদের অনুষ্ঠান আছে, আপনারা জাতিস্বর অনুষ্ঠানটা দেখেন আমার, যে পূর্বজন্মে 3টে পাপের অসুখ আছে। এক হচ্ছে সুগার, ডায়াবেটিস, দ্বিতীয় হচ্ছে থাইরয়েড, তৃতীয় হচ্ছে হাইপারটেনশন, প্রেশার। তাহলে এই 3টে হচ্ছে পূর্বজন্মের পাপ, মানে জেনেটিক্যাল। আপনি পূর্বজন্ম থেকে এই জন্মে টেনে এনেছেন, তাই তো এবারে হয়েছে। সুগার, প্রেশার, থাইরয়েড, এটা কি তৈরি করা যায় নিজের শরীরে? না, কোনোভাবেই না। বললাম তো, আপনি যার সুগার নেই, সে মিষ্টির দোকানে কাল থেকে কাজ করলো, 1 কিলো করে সন্দেশ খেলেও তার শরীরে সুগার আসতে পারে না। তার জেনেটিক্যাল হতে হবে 1 নম্বর, 2 ইমিউনিটি অনেক লো হতে হবে। আর যে মানুষটা জেনেটিক্যাল আছে, তার বাবার ছিল, ঠাকুমা ছিল, 14 গোষ্ঠীর ছিল, সুগার মানে একটা আতঙ্ক, আরে বাবা সুগার হয়ে গেল, যা আর বোধহয় মিষ্টি খেতে পারবো না। এখনকার সুগার রোগীদের দেখেছেন, পুরো ফ্যাশন শো এর মতো ঘুরে বেড়াচ্ছে। আরে এই তো আজকে সকালেই তো 350, আগের মাসে ওটা 250 ছিল। এই বিয়ে বাড়ি পড়েছিল না 4টে। মানে কত গর্বের ব্যাপার, কি সুন্দর আলোচনা করছে। তো কোনো ব্যাপারই না, মানে স্ট্যাটাসফুল ডিজিজ। আপনার ডায়াবেটিস নেই বলেন কি মাসিমা? মানে ডায়াবেটিস থাকতে হবে, নাহলে এখন সমাজে মেশে যাবে না। এগুলো কবে, এই আতলামোটা কবে বন্ধ হবে আপনাদের? মানে নিজেদের কি জাহির করতে না, একদম সুপার স্মার্ট, ভীষণ সব জানতা হরিদাস পাল। এই করতে গিয়ে কিন্তু আমরা নিজেদের হারিয়ে ফেলছি। আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছে এভাবেই, অনেক কাছের মানুষকে হারিয়েছি ঠিক এইভাবেই। আমরা জানি, তাকে সাবধান করতে গেছি, সে শোনেনি। তাহলে যদি তাকে গ্রুপ করে তাকে কাউন্সেলিং করাতেন, বেশি না 4টে থেকে 6টা কাউন্সেলিং দিলেও সে কিন্তু ফিরত। আপনারা সেই চেষ্টা করেননি। আপনার বাড়ির যে মানুষগুলো আজকে খেতে ভালোবাসে, আমি খেতে তো না করছি না, সব খেতে হবে নাকি আপনাদের? মিষ্টি খাবেন না, আলু কুমড়ো খাবেন না, ফল খাবেন না, মাটির নিচের জিনিস যেগুলো সেগুলো খাবেন না, ভাত অল্প খান। মাটির নিচের সব জিনিস আবার বন্ধ করে দিলে লোক তো আবার পাতাল লেগ চলবে না, কেউ তো মাটির নিচে দিয়ে যায়। সুতরাং তা বললাম না, আমার পেশেন্টরা মাটির নিচের জিনিস মূলো খেতে পারে, মাটির নিচে হয়। পেঁয়াজ খান না, রসুন খান না। তাহলে সবসময় কিন্তু না মাটির নিচে বললেই আপনি সব ধরে বসে থাকলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভুলগুলো জানবেন না, আপনারা এই ভুলগুলো মেনটেন করে এসছেন। শাকালু খাওয়া যায়, এরকম অনেক খাবার আছে, আপনি সব খেতে পারবেন। আমি তো বললাম এই 3টে জায়গা মেনটেন করুন। ফল খাবেন না, শশা ছাড়া, জাম যেগুলো সচরাচর পাওয়া যায়। একটু ডাক্তারবাবু তো আপেল খেতে বলেছে। আচ্ছা, সেও একরকম আর আপনি আর একরকম। আপনি বলেছেন স্যার আপেলটা কি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ খান খান, কোনো অসুবিধা নেই, একটা করে আপেল খাবেন। ডাক্তারবাবু তো জানে তার কাস্টমার বাঁধা হয়ে গেল, মরার আগের দিন অবধি ডাক্তারের চেম্বারে পড়ে থাকতে হবে। আপনাকে তৈরি করে রাখলো, আপনি সুগার থেকে আর কোনোদিন বেরোবেন না। একটু মৌসুম্বি লেবু খাবো না, বাবা এত শরীরের জন্য চিন্তা করেন, ভিটামিন। মৌসুম্বি লেবু সুগার রোগী, আপেল সুগার রোগী, যেগুলো কোনোদিন ভাবা যায় না। না, আপেল খাবার ইচ্ছা হচ্ছে গ্রিন আপেল খান। আপনারা এই জায়গাটা ভুল করেন। ডাক্তার হয়তো বলেছে আপনাকে গ্রিন আপেল, আপনি পাড়ায় যে আপেলটা পাওয়া যাচ্ছে 1 কিলো কিনে নিয়ে চলে এলেন, একদম পুরো শাকালুর মতো চিবি চিবি খেয়ে নিলেন। সুগার বাড়বে না আপনার?
তাহলে এই জায়গাগুলো আমরা জেনেও না জানার ভান করি। যাদের ডায়াবেটিস আছে, এর আগে প্রচুর কে নিম পাতার জল খেত, কে নিম ছালের জল খেত, নিম পাতার সদ্য চিবিয়ে খেয়েছে, আচ্ছা, তারপরে ইন্দ্রজব, মেয়োগিনির ফল, এসব নানান ধরন এটা সেটা চিবিয়ে যা আছে খেয়েছে, রস, হ্যাঁ, সে মানে মুখে দেওয়া যায় না, যাতা অবস্থা একেবারে। এত কিছু করতে হবে না বাবু, 10টা কারি পাতা আর এইটুকু কাঁচা হলুদ, যদি কারি পাতা না পাওয়া যায় তেলাকুচো পাতা 3টে আর এইটুকু কাঁচা হলুদ। আপনি যে ওষুধ খাচ্ছেন তার সাথেই খান, আমি কোনো ওষুধ দিলাম না। আপনি দেখবেন আনএক্সপেক্টেড, মানে যেটা ভাবাই যায় না, পরের মাসে রিডিং নিয়ে দেখুন একদম কমে যাবে। স্যার আপনি এটা বললেন যে তেলাকুচো পাতা আর হলুদ, এটা কখন খাবে তারা? সকালবেলা খালি পেটে, একদম এমটি স্টমাকে। আর খাবার তালিকাও বলে দিয়েছি কি কি খাবেন না, বাকি সব খান। আমি আপনাদের ওষুধও বলিনি, আপনি তাতেও ভালো হয়ে যাবেন। অনুষ্ঠানগুলো যদি মন দিয়ে দেখেন আর একটু পালন করেন, অনেক বড় বড় অসুখ থেকে বেরিয়ে আসা যায়। সেটা যে বিশ্বাস করে না, আমাদের বয়ে গেল। ওই যে বলি মাঝে মধ্যে একটা কথা, ঠাকুরের প্রসাদ খেয়ে কেউ মাথায় মোছে, কেউ প্যান্টের পিছনে মোছে, দুজনের রেজাল্ট কি এক হবে? নিশ্চয়ই না, দুজন ফলাফল দুরকম পাবে। আপনার যদি ভক্তি থাকে আয়ুর্বেদে, আপনি সুস্থ হবেনই। ভক্তিতে ভগবান, অভক্তিতে শয়তান। आयुर्वेद है सर्गीय शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। তাহলে এই আয়ুর্বেদ ওষুধ ঈশ্বরের সঙ্গে, আল্লাহর সঙ্গে, গডের সঙ্গে যুক্ত আছে। আপনারা কবে যুক্ত হবেন সেটা ভেবেন। আবার একবার জানিয়ে দিই, আগামীকাল শিলিগুড়ি যাচ্ছি এবং রবিবার সকাল 9টা থেকে পেশেন্ট দেখা শুরু হয়ে যাবে এবং দুপুর 3টের মধ্যে কিন্তু অবশ্যই চলে আসতে হবে। 3টের পরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে 4টে হাই তুলে আসবেন না প্লিজ, 4টের সময়, 3টের মধ্যে, ঠিক 4টের সময় আপনারা এসে বললেন যে ডাক্তারবাবু আমরা এসেছি, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। কেন বাড়ি ফেরা? আবার পরের দিন হসপিটাল, বুঝতেই পাচ্ছেন। সেই জন্যই বলা যে শুধু স্বার্থপর হবে না, নিজেদের জন্য, আপনাদের জন্যই তো এত দূর থেকে যাচ্ছি, যাতে আপনাদের কষ্ট করে না আসতে হয়। তা আপনার বাড়ির কাছ থেকে ওইটুকু 3টের মধ্যে আসতে পারবেন না? চলে আসুন প্লিজ, ঠিক আছে? কালকে সারাদিনের মধ্যে নাম লিখিয়ে দিন, নাহলে এখনই ফোন করে নাম লিখিয়ে দিন যারা শিলিগুড়ি থেকে আজকে সরাসরি দেখছেন। সময়সীমা বোধহয় একদম শেষের দিকে। স্যার আমাকে যে কোশ্চেনটা করছি যে এই ডায়াবেটিস যদি আমাদের হয়, তো আগে থেকে নিশ্চয়ই কিছু সিমটম দেবে, তো সেই সিমটমগুলো আমরা কি করে বুঝবো? যেমন যদি জলের মধ্যে ইউরিন করে, ফমি ইউরিন হবে। ঘাসের মধ্যে যদি ইউরিন করেন, ফমি ইউরিন হবে। দ্বিতীয়, আপনার কারোর বডি ওয়েট ভীষণ কমতে থাকবে। এবং আরো ব্যাপার, আপনার যে একটা ঝকঝকে ত্বক আছে তার মধ্যে দেখবেন ছোপ ছোপ আসতে শুরু করেছে এবং কম বয়সেই চামড়া লুজ হতে থাকবে। অনেক সিমটম আছে, অনেক। এবং সাইলেন্ট কিলার তো বুঝতে দেয় না, মারা যাবার আগের মুহূর্তে বোঝায়। ডায়াবেটিস এমন। তাহলে এই সিমটমগুলো, আর যদি বলে দিই আমি, তো 6 মাস ছাড়া একবার করে তো টেস্ট করান, তার মধ্যে বিপি নাহলে ফাস্টিং একবার টেস্ট করিয়ে নেবেন। যদি মনে হয় যে হ্যাঁ ইউরিনটার সাথে ফেনা হচ্ছে, ঘন ঘন ইউরিন যাচ্ছেন, রাতের বেলা ঘুম থেকে উঠে বারবার ইউরিন যেতে হচ্ছে, একবার ডায়াবেটিস কত লাগে? 60 টাকা খরচা লাগে খুব বেশি হলে, বিপি না হলে ফাস্টিং, যে কোনো একটা, অতি তো অনেক, ঠিক? এনি কোশ্চেন মোর? স্যার ডায়াবেটিস হলে মানে ধরুন কিডনিতে ধরে নিচ্ছে, তাদের কিডনিতে আমাদের ধরে নিচ্ছে, তাদের কি করা উচিত? আগে ডায়াবেটিসটাকে নর্মাল করতে হবে। এবং কিডনি তাদেরই ডায়াবেটিক রোগীদের খারাপ হয় বেশিরভাগ, মানে 99% যারা ইনসুলিন অ্যাডিক্ট। ইনসুলিন যাদের চলছে তাদেরই কিডনিটা ডিসঅর্ডার হওয়ার সব থেকে আগে সম্ভাবনা থাকে। কারণ ডায়াবেটিস থাকলেই যে কিডনি ডিসঅর্ডার হবে না, কখনোই না। ভয় পাবার কিছু নেই, আমি ভয় দেখাই না, আমি ভয় রিলিজ করি। সুতরাং সুগারটাকে নির্মূল করুন, সব ঠিক হবে। যারা ডায়াবেটিস থেকে কিডনি ধরে নিয়েছে ইনসুলিন নিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু আগে ডায়াবেটিসটাকে নির্মূল করতে হবে, তারপরে তো আপনার কিডনিটাকে ঠিক করা যাবে। না হলে কোনোভাবে কিডনিটাকে সারাতে পারবেন না, যতই ডায়ালাইসিস নিন আপনারা, কোনোভাবেই সম্ভব নয়, ঠিক? সময়সীমা একদম শেষের দিকে। তো আগামীকাল চান্স নেব বিকাল 5টায়, আর নাহলে 4টে। কালকে তো পৌঁছাতে হবে শিলিগুড়ি, তা আজকে বিদায় নিতে হচ্ছে। আজকে ঘড়ির কাঁটা বলছে আজকে আমাদের হাতে আজকে বেশি সময় নেই, তো কালকে আমরা আসবো আবার। কালকে আপনারা মায়া টিভির পর্দায় চোখ রাখুন, ততক্ষণে